নিয়ে আমরা প্রথম আপনাদের মাধ্যমে প্রেস ব্রিফিং করি। সেই প্রেস ব্রিফিং এর মাধ্যমে হচ্ছে গিয়ে সেই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের কার্যক্রম সবকিছু তুলে ধরে সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের তথ্য প্রকল্প দ্বিতীয় পর্যায়ের কর্মরত কর্মচারীদের তারা কি ব্যবস্থা করছে। 7 বছর এবং 13 বছর কাজ করে গ্রামীণ প্রান্তিক নারীদেরকে নিয়ে কাজ করার পরে আমাদের ভবিষ্যৎ কি হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে সরকার কি ভাবছে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরেও সরকার কিন্তু আমাদের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করেনি, যার প্রেক্ষিতে আমাদের ঘোষণা করা 28 মে থেকে আমরা প্রেস ক্লাবের সামনে নিয়মিত আমাদের আমরণ কর্মসূচি পালন করে গেছি। আপনারা জানেন ওই 4টা দিন পরিস্থিতি কতটা জটিল ছিল। আপনারা জানেন একটা সিগন্যাল চলেছে, একটা ঘূর্ণিঝড়ের সিগন্যাল ছিল, প্রচন্ড ভারী বর্ষণ হয়েছে। সেই ভারী বর্ষণের মধ্যে প্রত্যেকটা মেয়ে এই রাস্তায় শুয়েছিল। আমরা যারা রাস্তায় শুয়েছিলাম তারা কিন্তু সবাই ভদ্র ঘরের সন্তান, প্রত্যেকে শিক্ষিত, প্রত্যেকে বাবা মায়ের আদরের সন্তান, প্রত্যেকে হয়তোবা স্বামীর আদরের বউ, প্রত্যেকেই হয়তোবা ছোট ছোট বাচ্চার মা আমরা। কিন্তু সরকার কিন্তু এই 4টা দিন সরকারের তরফ থেকে, আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো রকমের কোনো যোগাযোগ করেনি, যার কারণে বাধ্য হয়ে আমরা গতকালকে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করি এবং শান্তিপূর্ণভাবে ব্যানার নিয়ে আমরা যমুনার অভিমুখে আমাদের যাত্রা শুরু করি। যাত্রা শুরু করার সাথে সাথেই আমাদেরকে পুরুষ পুলিশ দ্বারা আমাদের এই যাত্রা ভঙ্গ করার চেষ্টা করা হয়, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। আপনারা দেখেছেন শেল দিয়ে নারীদেরকে ধাক্কাধাক্কি করা হয়। এরপরেও আমরা আমাদের এই লং মার্চ কর্মসূচি চালিয়ে নিয়ে আমরা যমুনার অভিমুখে যাই। যমুনার অভিমুখে ঢোকার পথে কাকরাইল মসজিদ মোড়ে পুলিশের অতর্কিত হামলায় আমরা ছন্নছাড়া হয়ে কিন্তু আমরা জায়গায় রাস্তার মধ্যে বসে পড়েছি। আমরা কিন্তু 144 জোনের মধ্যে প্রবেশ করার সুযোগ পর্যন্ত পাইনি এবং সেই জায়গায় 3 দফায় নির্মমভাবে নিরীহ নিরস্ত্র নারীগুলোর উপরে অত্যাচার করা হয়েছে। আপনারা গণমাধ্যমে যারা আছেন সবাই কিন্তু তার সাক্ষী। আমরা ওখানে বলেছি যে আমরা কিছুদিন আগেই দেখেছি 2টো রাজনৈতিক দল যমুনার সামনে বসে সমাবেশ করে গেছে। ওনারা আমাদেরকে তখন টেরোরিস্ট উপাধি দিয়েছেন। আমরা যারা নারী কর্মকর্তা কর্মচারী 7 বছর ধরে প্রান্তিক পর্যায়ে নারীদেরকে নিয়ে নারীদের প্রতিষ্ঠার ক্ষেত্রে, নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে, নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, নারীরা নির্যাতন হলে কিভাবে সে কোথায় এই নির্যাতনের সমাধান পাবে, নির্যাতন প্রতিরোধ করতে পারবে, আমরা যারা সেই সমস্যার সমাধান করি তাদের উপরে পুলিশি এই হামলা, এর থেকে ঘৃণাজনক মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আর কখনো কোনো ঘটনা ঘটেছে। কারণ যারা ছিলেন সবাই নারী কর্মকর্তা ছিলেন, নারী কর্মচারী ছিলেন এবং নিরস্ত্র ছিলেন, নিরীহ। আমাদের সাথে কোনো পুরুষ মানুষ ছিল না। আমরা ওইখানে যদি 200 মানুষ থেকে থাকি, ওইখানে 1000 পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের কেমন আইনি ব্যবস্থা? নারীদেরকে প্রতিহত করে, নারীদেরকে বেকার করে দেশ কিভাবে উন্নয়ন হবে? দেশের কিভাবে? আপনারা কালকে দেখেছেন যে আমাদেরকে কিভাবে হামলা করা হয়েছে। মেয়েদেরকে হাতের উপরে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। এই যে দেখেন মেয়েটাকে হাত ভেঙে দেওয়া হয়েছে, আমার নিজের পা ইনজিওর, এবং আরো মেয়েদেরকে পিটিয়ে আপনারা দেখলে পরে দেখতে পারবেন যে ওদের হাত পা কালো হয়ে গেছে একদম। ওইখানে গর্ভবতী নারী ছিল, আছে কি শান্তা এখানে? ও যমজ বাচ্চার মা হতে চলেছে, ওকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আমরা আমাদের জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের আমাদের সিলেটের অগ্নিকন্যা রাশেদা বেগম, যে কিনা হচ্ছে এনসিপি কমিটির মুখপাত্র সিলেট বিভাগের, ওনাকে ওইখানে টেরোরিস্ট বলে ওনাকে পুলিশের এক নারী কনস্টেবল লাথি মেরে ফেলে বুট জুতা দিয়ে মানে ওনার তলপেটে ক্রমাগত আঘাত করে গেছেন। আপনারা সবাই তার সাক্ষী। এটা কোন ধরনের অমানবিকতা? এই রাষ্ট্রের এই মেয়ে অবিবাহিত, এই মেয়ে যদি ভবিষ্যতে কখনো মা হতে না পারে, এই দায়ভার কি রাষ্ট্র নেবে?
এই দায়ভার কাদের? আমাদেরকে রাস্তায় নামতে কারা বাধ্য করেছে? আপনারা জানেন, এরপরে হচ্ছে আমাদেরকে যমুনা থেকে হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওইখানে বলা হয় যে আমাদেরকে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধির সাথে বসানো হবে, কিন্তু ওইখানে কোনো বিশেষ প্রতিনিধির সাথে আমাদেরকে বসানো হয় নাই। শুধুমাত্র স্মারকলিপিটা জমা নেওয়া হয়েছে, সেটা তো আমরা নিজেরা হাজারবার এর আগে দিয়েছি। আমরা তো ওনাদের পুলিশ ভ্যানে করে প্রোটেকশন চেয়ে তো স্মারক জমা দেওয়ার জন্য কোনো আমাদের এই যাত্রা ছিল না। পরবর্তীতে আমাদেরকে আবার যমুনায় নিয়ে আসা হয়, আমাদেরকে বলা হয় আমরা 144 জোনে আছি, কিন্তু আপনারা সবাই ওই এলাকাটা চিনেন, ওইটা 144 জোনের মধ্যে পড়ে নাই। আবার 2 দফায় নারীদেরকে টানা অত্যাচার করা হয় এবং সেই অত্যাচারের প্রেক্ষিতে আমি নিজেই ওইখানে অজ্ঞান হয়ে যাই, পড়ে যাই। পরবর্তীতে আমাদেরকে টেনে হিচড়ে 15-20 জন নারীকে প্রিজন ভ্যানে করে, আমাদের তো অসুস্থ, আমি 2টা মেয়ে আমরা অজ্ঞান হয়েছিলাম, ওর হাতে স্যালাইন চলে, ওই অবস্থায় হচ্ছে আমাদেরকে গণপূর্ত ভবনের সামনে রাস্তায় ড্রেনের পাশে ফেলে দিয়ে পুলিশ চলে গেছে। এ কেমন আইনি ব্যবস্থা? এ কেমন সরকারের ব্যবস্থা? আমি কালকে সারাটা দিন আমি হাসপাতালে, মানে এইটা কোন ধরনের দেশের পরিস্থিতি? দেশ সরকার কতটা দুর্বল হলে পরে যে নারীদেরকে টেরোরিস্ট আখ্যা দিয়ে বিদায় করতে হয়। যে নারীরা 7 বছর ধরে কর্মরত, অভিজ্ঞ, 13 বছরের কর্ম অভিজ্ঞ, তাদেরকে টেরোরিস্ট আখ্যা দিয়ে কর্ম থেকে বিদায় করতে হয়। এ কেমন সরকার ব্যবস্থা? আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অধীনে আমরা চাকরি করি। আমাদের উপদেষ্টা মহোদয় এই 5টা দিন আমরা রাস্তায় থেকেছি, একটাবার আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে নাই, একটাবার আমাদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করে নাই। তাহলে এই মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তারা যদি নারীর নিরাপত্তাই না দিতে পারলো, এমনকি কালকের এত বড় ঘটনা প্রত্যেকটা গণমাধ্যমে যেটা প্রচার করা হয়েছে, এই প্রচার করার পরেও উনি আমাদের কোনো খোঁজ খবর নেন নাই। আমরা আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.